ভূত আছে কি নেই এই বিতর্কের সমাধান কোনোদিনই হবে না, হওয়ার দরকারও নেই। আবার অনেক মানুষ আছে যারা ভূতের গল্প বলতেও ভালোবাসে। কিছুদিন পর থেকে আমি ভয়ঙ্কর একটা অস্বস্তি বোধ করি। এই অস্বস্তিটা যে কি আমি এই মুহূর্তে বলে বোঝাতে পারবো না। সেদিনও যদি বুঝতে পেরেছি তা নয়, কিন্তু এটা বুঝলাম যে আমার এখানে বেশিক্ষণ থাকার অসুবিধা হচ্ছে। তার ব্যাখ্যাতে ভূতের ব্যাখ্যা হচ্ছে সুপার ন্যাচারাল অনুভূতি, এবং তিনি সেই অনুভূতি কোনো এক সময় পেয়েও ছিলেন। ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? জেনে নাও সঠিকটা, শোনো মন দিয়ে গল্পটা। ভূত 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 ভূত। নমস্কার, আমি সুপর্ণ দত্ত চলে এসেছি আবার একটি নতুন পর্ব নিয়ে। আচ্ছা, আপনারা তো ভূতের গল্প শুনতে ভালোবাসেন, আবার অনেক মানুষ আছে যারা ভূতের গল্প বলতেও ভালোবাসে। আমি আজকে এমন একজন মানুষের কাছে এসেছি, তিনি কিন্তু আমাকে আজকে একটা ভালো কোনো তার জীবনে ঘটে যাওয়া ভৌতিক গল্প শোনাবেন। তিনি হচ্ছেন একজন বিখ্যাত চিকিৎসক তথা নাট্য ব্যক্তিত্ব, বড় অভিনেতা, এবং তিনি একজন ভালো মনের মানুষ। তিনি হচ্ছেন ডক্টর অমিতাভ ভট্টাচার্য। আসুন। নমস্কার অমিতাভ দা। নমস্কার। ভূত ভূতরে দা ইউনিক আড্ডায় আপনাকে স্বাগত জানাই। দাদা, আপনার জীবনে কি সেরকম কোনো ঘটনা আছে? যদি থাকে সেটা দর্শকের প্লিজ জানান। প্রত্যেকের জীবনেই এমন কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো অনেক সময় বুদ্ধিতে ব্যাখ্যা করা যায় না। একটা তীব্র কোনো অনুভূতির ব্যাপার কোনো কোনো সময় হয়। এটা পরিবেশগত হয়, মানসিক দিক থেকে হয়, অসুস্থতা থেকে হয়, নানা কারণেই হতে পারে। এখন ভূত আছে কি নেই এ বিতর্কের সমাধান কোনোদিনই হবে না, হওয়ার দরকারও নেই। তাহলে মানুষের কৌতূহল চলে যাবে। আমি একটা ছোট্ট ঘটনা বলি, যেহেতু আমি আমার পেশার বাইরেও আমার নেশার জন্য আমি অভিনয় করি। এটা বছর 15 আগের একটা ঘটনা। রাজবাড়ি, রাজবাড়িতে আমরা একটা সিরিয়ালের শুটিং করছিলাম। আমাদের পরিচালক ছিলেন ফাল্গুনী সান্যাল। কি সিরিয়াল সেটা এই মুহূর্তে মনে পড়ছে না, টিভিতে সম্প্রচার হচ্ছিল আর কি। তো ওখানে বেশ কিছুদিন কাজ করতে হয়েছিল। ওখানে একটা ব্যাপার থাকতো যে রাতের একটা ট্রেন ছিল, সেটা সম্ভবত 8টা কি 8:15। সেই ট্রেন ধরলে, যেহেতু আমি বেলঘুরিয়ায় থাকি, সরাসরি বেলঘুরিয়ায় চলে আসা যেত, ট্রেনটা বর্ধমান থেকে আসতো। তো সেদিন শুটিং খুব দ্রুত চলছে, আমিও তাড়াতাড়ি চেষ্টা করছি যাতে বেরিয়ে যাওয়া যায়। তা বেরিয়ে যাব, কারণ ওখান থেকে স্টেশন প্রায় 8 ঘন্টা লাগে। তার আগে টয়লেটে গেছি। তো ওটা তো পুরাতন একটা রাজবাড়ি, এখন তার তো অলিতে গলিতে অনেক ইতিহাস আছে, সেগুলো কিছু শুনলাম। কোথায় গুম খুন হতো, বা কোথায় ওই একটা পেঁচানো সিঁড়ি, সেটা সেখানে গিয়ে যে কোথায় শেষ হয়েছে কেউ জানে না, যেমন হয় আর কি। তো তখন থেকে এইসব কথাবার্তা শুনে একটা তো কৌতূহল, একটা তো ভিতরে ভিতরে একটা মানসিক অবস্থা একটা তৈরি হতে শুরু করে। তা আমি যখন ইয়েতে মানে ওয়াশরুমে যাব, তখন ওই 3 তলাতে প্র্যাকটিক্যালি কেউই ছিল না। সে বড় বড় থামওয়ালা বাড়ি, বিশাল বিশাল ঘর। হ্যাঁ, মেকআপ ম্যান ছিল, তিনিও আমাদের মেকআপ আর্টিস্ট, তিনিও একটা কি কাজে গেল। তিনি আমাকে বলে গেলেন যে আমাদের মধ্যে আমি আসছি। মানে আপনি একা সম্পূর্ণ? আমি একা। ওই ব্লকটায় আমি কিন্তু সম্পূর্ণ একা ছিলাম। তো তখনই একটা অস্বস্তি কাজ করলো, যেরকম একটা একা রয়েছি। আর তারপরে ওখানে কিছু আলো ঝোলানো হয়েছিল ওই মেকআপের জন্যই আর কি। তো সেগুলো একটু হাওয়াতে, অল্প হাওয়াতে দুলছে। আর আমি জানলার ধারে যখন গেলাম, জানলার ধারে তাকিয়ে দেখলাম যে নিচে যতদূর চোখ যায় ঝোপ ঝাড়, ভালো করে কিছু দেখা যাচ্ছে না। দিনের বেলা কিন্তু জায়গাটা দেখতে ভালোই লাগছিল, এখন যেন কেমন একটা একটা অস্বস্তিকর একটা অনুভূতি ফিল করলাম। সেই অবস্থাতেই আমি কিন্তু গেলাম, ওয়াশরুমে গেলাম। তারপরে সেখানে গিয়ে কিছুক্ষণ মানে একটা ওয়াশরুমে একটা আমাদের প্রাকৃতিক কাজ সারতে একটা 5 মিনিট 10 মিনিট সময় লাগে। কিছুক্ষণ পর থেকে আমি ভয়ঙ্কর একটা অস্বস্তি ফিল করলাম। এই অস্বস্তিটা যে কি আমি এই মুহূর্তে বলে বোঝাতে পারবো না। সেদিনও যদি বুঝতে পেরেছি তা নয়, কিন্তু এটা বুঝলাম যে আমার এখানে বেশিক্ষণ থাকার অসুবিধা হচ্ছে। কেন অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি যে আমি ছাড়া এখানে অন্য কেউ একজন আমাকে ওয়াচ করছে, কিন্তু কি করে সম্ভব? কারণ এই ওয়াশরুম বা টয়লেট এগুলো তো আগের দিনের বাথরুম যাকে বলে, তো বড় জায়গা, মানে তার একটা পার্টে জামা কাপড় ছাড়া যাবে,
একটা পার্টে এসে তৃতীয় পার্টে এসে সেইখানে ল্যাট্রিন ট্যাট্রিন সব রয়েছে, ফলে একটা একটা বিরাট বিশাল ব্যাপার, যেরকম আগের দিনে হেরিটেজ বাংলোতে যেরকম হয়, তো সেটা তো কোনোভাবেই সম্ভব না। কিন্তু বুঝতে পারছি যে একটা অস্বস্তিকর হচ্ছে। এমন সময় হঠাৎ করে যেটা হলো, যেটা আমি মানে ভয় পাচ্ছিলাম যে হবার কথা নয়, হুম হুম। কারণ পুরো কমপ্লেক্সটায় আলো চলছিল জেনারেটরে, বেশ। হট করে ব্লিঙ্কিং হলো এবং লাইট অফ। বাবা। সেটা কিন্তু খুব অল্প সময়ের জন্য। তখন আমি দেখলাম যে এই অবস্থা কোনোভাবে থাকা যাবে না, কিন্তু আমি কোন দিক থেকে বেরোবো? তখন তো মোবাইলের একটা রমরমা হয়নি, সেই আর সেই। আর সবাই তো আর টয়লেট বা ওয়াশরুমে মোবাইল নিয়ে যাবেও না। হুম হুম। তাহলেও যদি মোবাইল সঙ্গে থাকতো এই অবস্থায় নিশ্চয়ই নিয়ে যেতাম, কিন্তু সেই উপায়ও ছিল না। তারপর আপনি কি করলেন আমি তখন? দ্রুত উঠে পড়লাম, উঠে হুম। পড়ে হাঁটতে হাঁটতে মোটামুটি কোন দিক থেকে বেরোবো সেটা গেস করতে আমার বেশ কিছুটা সময় লাগলো, অন্তত 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, তখন এক একটি সেকেন্ড মনে হচ্ছিল অনেকক্ষণ ধরে সময়। বাবা। তো আমি দ্রুত সে দরজা খুললাম, এই মুহূর্তে লাইটটা চলে এলো, এলো। লাইট চলে এলো, আমি যেন একটা মানে প্রাণ ফিরে পেলেন। প্রচন্ড একটা প্রাণ ফিরে পেলাম, হুম সাহস ফিরে পেলাম। হুম কিন্তু আমি দ্রুত মেকআপ রুমে এলাম। হুম। মেকআপ রুমে আসার পরে আমি দেখলাম যে তখনও কেউ নেই, কিন্তু আমি উপর থেকে দেখলাম যে নিচে শুটিংটা চলছে আর কি। হুম হুম হুম। তো আমি তখন সেই মুহূর্তে কি করব, একবার ভাবলাম তো গিয়ে আমি দেখি যে বাথরুমটা পুরো ঘুরে দেখি তো, যে সত্যি, কিন্তু আমার সাহসী সিনেমাটা হলো না। কিন্তু আমি ফিল করলাম যে আর আমার এখানে বেশিক্ষণ থাকা উচিত না, কারণ আমি বুঝতে পারছি যে মানে আমার এই জায়গাটা আমার কাছে খুব একটা নেগেটিভ, মানে একটা নেগেটিভ মনে হচ্ছে, ভালো লাগছে না দেখতে। ব্যাগটা আমার গোছানোই ছিল, আমি বেরিয়ে আমি পড়লাম। দ্রুত সেই ব্যাগ নিয়ে, আর এই সহজ বলতে ওই সিঁড়িটাই ছিল যে সিঁড়িতে নাকি গুম খুন ইত্যাদি হতো, বেশ বেশ। একবার 3 তলা থেকে 1 তলা অব্দি সিঁড়িটা নেমে আসে, আমি সেটা দিয়ে নেমে এলাম। সেখানে আলো দেওয়া ছিল, সেখান থেকে দ্রুত নেমে এলাম। এছাড়া দাদা আপনার জীবনে কি আর সেরকম কোনো ঘটনা আছে আর মনে সেরকম পড়ছে? ঘটনা বলতে আমি একটা মানে আমার একটা প্রিয় খুব কুকুর ছিল, তাকে আমরা মিল্কি বলে ডাকতাম। আমি এখন যেখানে বসে আছি, হুম। তো সেইখানে আমি সেই কুকুরের অস্তিত্ব, সে তো 7 বছর বয়সে কুকুরটি মারা যায়, বেশ। স্পিটস ছিল, বেশ। বড় আদরের ছিল কুকুরটি। তো সেই আমি যেখানে বসে আছি, আমি সাধারণত আমার যে একটু লেখাপড়ার যে জগৎ, এটা আমি চেম্বারই করতাম। হুম আমার চেম্বার রাত্রি 9:30, 10টায় শেষ হয়ে গেল, তারপর আমি ডিনার করে এসে আমি ঠিক এইখানটায় যেভাবে চেয়ারে বসে আছি এখানে বসে এইভাবে লিখতাম, হুম আর আমার এই পাশে কুকুরটা বসে থাকতো। মানে হুম। আমি ধরুন 10:30, 11টায় লেখাপড়া শুরু করলাম, আমার 12:30, 1টা হয়ে যেত, কোন 1:30টা হয়ে যেত, হুম হুম। কুকুর কিন্তু সেখানে বসে থাকতো, চুপচাপ। চুপচাপ বসে থাকতো। এবং আমি হয়তো উঠলাম টয়লেটে যাওয়ার জন্য, ও উঠে দাঁড়ালো, বেশ। যে অর্থাৎ প্রভু কি উপরে যাবে? হুম। আমার চেম্বারটা তো 1 তলায়। ও কিন্তু খুব ভালো বুঝতো। তারপর দেখলো যে না, আমি হয়তো নিচে টয়লেটে যাচ্ছি, ও আবার শুয়ে পড়লো। ফাইনালি আমি যখন লিফট করতাম তখন ও আমার সঙ্গে উপরে যেত, এবং উপরে গিয়ে আমি যেখানে শুতাম সে তখন তো মশারি ব্যবহার করতাম, ইদানিংকালে করি না, হুম। তো মশারি গুজে টুজে দেওয়ার পর ও ঠিক আমার পাশেই একটা ছোট্ট লবের মতো একটা জায়গা ছিল, যেখানে আমরা এই বালিশ টালিশ গুলো রাখি, ওখানে ও মানে চোখের একটা ইশারা করতো যে এভরিথিং ওকে, এবার তুমিও ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ি আর কি। হুম। আমরা দুজন দুজনকে নীরবে গুড নাইট পাঠিয়ে, তো ওর অকাল মৃত্যুর পরে আমি কিন্তু এটা অধিকাংশ দিন ফিল করেছি। আমি তারপরও লিখতাম, কি ফিল করেছিলেন? ফিল করেছি আমার পাশে একজন পাহারা দিচ্ছিল, আমার পাশে কেউ একজন আমাকে গার্ড দিয়েছে। এবং অদ্ভুত ব্যাপার হলো যে এগুলোতে বিশ্বাস না থাকা সত্ত্বেও হুম হুম। আমি একটা একটা নিশ্চিন্ত থাকতাম, ও যতক্ষণ আছে ততক্ষণ, হ্যাঁ, হঠাৎ করে আমার কোনো বিপদ ঘটবে না, হুম হুম। বা হঠাৎ করে কোনো পেশেন্ট বা কেউ ডাক দিল হুম হুম। আমি সেটাকে রেসপন্স করতে পারবো, ভয় পাবো না অ্যাটলিস্ট। হুম 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 হুম। ও একটা কিন্তু এটা একটা খবরদারির কাজ কিন্তু এটা করতো, এটা অনেকদিন ধরেই এই ফিলিংটা হয়তো ওর সম্বন্ধে ভাবতাম বলি, এগুলো তো আসলে আমি মনের মধ্যে যত এগুলো পুষে রাখবো, হুম হুম। তো এই কথা। এবং আমি যখন উপরে যেতাম তখন মাঝে মাঝে ফিরে তাকাতাম, হ্যাঁ, ওর পায়ের শব্দ যেন আমি পাই, বেশ। মনে হচ্ছে আমার পিছে পিছে উঠে এলো। এবং উঠে আসার পরে আমি যখন যখন ঢুকে গেলাম বিছানায়, দেখলাম যে সেই শব্দটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। বুঝলাম যে কেউ একটা আগলে রাখে, হয়তো এটা ভালোবাসা, হয়তো এটা আমার মনেরই মানে অন্য একটা ফিলিং থেকে হয়তো এটা হতো, এগুলো তো কোনো ব্যাখ্যা নেই। ঠিক এই আছে। একটা দুটো 3 নম্বর একটা ঘটনা বলবো। হুম। 3 নম্বর ঘটনাটা, আমার বাবা মৃত্যুশয্যায় ছিলেন অনেক দিন, মানে 2 বছর 5 মাস স্ট্রোক হওয়ার পর উনি বেঁচে ছিলেন। বেশ। তার মধ্যে অন্তত প্রায় 15 মাস তো বিছানায় শয্যাশায়ী ছিলেন, সেটা তো কোমা স্টেজে চলে গেলেন। হুম হুম। তো তখন বাবার যখন এই বাড়াবাড়ি অবস্থা, মাঝে মাঝে শ্বাসকষ্ট হতো, অ্যাটেন্ডেন্স ছিল, সে খুব ট্রেইনড অ্যাটেন্ডেন্স, হুম হুম। সে মাসি এসে এরকম ডাকতো। হুম হুম। তা পরবর্তীকালে যখন বাবা খুব বাড়াবাড়ি অবস্থা, বারে বারে এভাবে ডাকলে আমি ডাক্তার, আমি তো উঠবই, আমি তার সন্তান, হুম হুম। কিন্তু অন্যেরা আছে, তাদের অসুবিধা হতে পারে, তখন মেয়েটা তখন আইসিএসসি পরীক্ষার প্রস্তুতি চলছে,
ইত্যাদি। আমি মাসিকে বলেছিলাম খুব নীরবে ডাকবে, সবাইকে ডিস্টার্ব করতে লাভ নেই, সবাই তো কোনো মানে ডাক্তার হিসাবে আমি কিছু হয়তো। তো মাসি এসে এরকম 2-3 বার আমি বলে দিয়েছিলাম যে 2টো টোকা মারবে। বেশ। আমার ঘুম খুব সজাগ, আমি হুম। উঠে আস্তে করে দরজা খুলে বাবা 2টো ঘর মানে পরে থাকতো আর কি। তো সেখানে গিয়ে বাবার যা যা ডিউটিস করার আমি সেগুলো আবার স্টেবল করে আসতাম। তো বাবার মৃত্যুর পরে আমি ডেফিনেটলি এটা মনের ভুল তো বটেই আর কি, আমি অনেকদিনই কিন্তু সেই শব্দটা শুনেছি, টোকা দেওয়া টোকা দেওয়া, ওটা আমায় কেউ ডাকছে এবং আমার কেউ ডাকছে, এবং আমি কিন্তু একদিন দরজা খুলেও ফেলেছিলাম, আমার কিছু মনে ছিল না। আমার মনে ছিল আমি সেই আগের সময় ফিরে গেছি, আমি সেই 1 বছর আগে বাবা যে মারা গিয়েছিল সেই সময় বা কয়েক মাস আগে আমি সেই সময়টায় ফিরে গেছি, এবং ফিরে গিয়ে আমি রেসপন্স করছি, দরজাটা খুলেছি, দরজা খুলে এপাশ ওপাশ তাকিয়ে আমি চলে এলাম। আমি অনেকদিন দেখেছি যে বাবা যেখানে বসে থাকতেন, অর্থাৎ একটা চেয়ারে বাবা বসে থাকতেন, হাতে একটা লাঠি। তখন বাবা প্যারালাইজ থেকে কিছুটা ইমপ্রুভ করেছেন, তো বাবাকে এনে বসিয়ে দিত, বাবা ওইভাবে থাকতো। আর কোনো সময় আমি যখন আমার ঘর থেকে বেরোতাম, বাবা দেখলে একেবারে হাসি হাসি মুখ করে একটা কিছু বলা, তখন কথা জড়িয়ে গেছে, কিন্তু খুব চিন্তা খুবই করতো সেটা। এইটা আমি অনেক সময় ফিল করেছি বাবা বসে আছে, এটা অসুস্থ অবস্থায়। সুস্থ অবস্থায় যখন এই মানে এই মাথার উপর গাছগুলো চলে গেলে যা হয় আর কি, অনেকদিন আমি হাসপাতাল চেম্বার করে বাড়ি ফিরছি, তো আমি একটু বেশি রাত হয়েছে, 10টা 10:30, ডেফিনেটলি আমার স্ত্রীও আমার জন্য ওয়েট করছে। তো আমি দেখতাম যে বাবা ওখানে বসে আছে, আমি মেইন গেট দিয়ে ঢুকেছি, দোতলা একবার তাকাতাম, বাবাও তাকাতো, বাবাটাই কিছু বলতো না, শুধু বলতো, মাকে বলতো তোমার বড় বলায় আইছে, মানে বাবা যেন ওয়েট করছিল যে কতক্ষণে আমি আসবো, তারপরে বাবা দিকে আস্তে আস্তে, হ্যাঁ বাবা বাবা তখন ডিনার হয়ে গেছে, ডেফিনেটলি 11টা হয়ে গেছে, ততক্ষণ বাবা জেগে বসে থাকতেন, বাবা থাকতেন, আমি যতক্ষণ ঘরে না ঢুকছি। এটা আমি তারপরে অনেকবার চোখ চলে গেছে, দেখেছি বাবা বসে আছে, একদম পরিষ্কার বাবা বসে আছে, এটা বলতে বাবা নেই। তো এই ফিলিং গুলো হয়েছে, এগুলো আমার মনে হয় এগুলো পার্ট অফ লাইফ। ভালোবাসার মানুষগুলো বারে বারে ফিরে আসে, কিন্তু চুনা রাজবাড়িতে যেটা হয়েছিল, হয়তো ভালোবাসার মানুষ কেউ ছিল না, আর ওটা আমার তো নলেজও ছিল না, বা আমি যে খুব কল্পনা করেছি তাও নয়। দাদা একটা প্রশ্ন হ্যাঁ আমি করবো, সেটা হচ্ছে আপনার চোখে ভূতের ব্যাখ্যাটা কি? আমার চোখে ভূতের ব্যাখ্যা হলো যে যা নেই, অর্থাৎ যে জিনিসটা আমি মানে বুদ্ধিতে ব্যাখ্যা করতে পারি না, আমি ছুঁতে পারি না, আমি দেখতে পারি না, এমন কোনো একটা জিনিসের একটা উপস্থিতি, সেটাই আসলে ভূতের উৎস। তো মনে, নিজের মনের মধ্যেই তো ভূত লুকিয়ে থাকে। ভূত মানে অতীত, ভূত মানে কিছু নেগেটিভ চিন্তাধারা, আমরা যেভাবে ব্যাখ্যা করি আর কি, মনোবিদরাও সেভাবেই ব্যাখ্যা করেছেন। তো এইগুলো মাঝে মাঝে তো ডেফিনেটলি একটা ভেসে ওঠে মনের মধ্যে, কোনো সময় সেটা ভিজুয়ালাইজ করা যায়, কোনো সময় সেটা ভিজুয়ালাইজ করা যায় না, ফিল করা যায়। কেউ কেউ সরাসরি ভূত দেখেছেন এমন লোকের কথা বলা খুব মুশকিল আর কি, অনেকেই বলেন ওই মনে হলো আর কি, ওই দেখলাম একটু আর কি, কাজে এটা একটা অনুভূতি, আমি বলবো এটা ফিলিং, এটা একটা সুপার ন্যাচারাল একটা ফিলিং। ঠিক, তো এই ব্যাপারগুলো কিন্তু বিজ্ঞানে আছে, এরকম কিছু কিছু ব্যাপার কিন্তু এরকম ঘটে আর কি, ঘটে, কিছু ব্যাখ্যা দেওয়া যায়, কিছু ব্যাখ্যা করা যায় না। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের অমিতাভদা যে কথাগুলো বললেন, তার ব্যাখ্যাতে ভূতের ব্যাখ্যা হচ্ছে সুপার ন্যাচারাল অনুভূতি, এবং তিনি সেই অনুভূতি কোনো এক সময় পেয়েও ছিলেন, এবং আজও মাঝে মধ্যে নানা রকম তার জীবনে অনেক ঘটনা ঘটে, যেমন আপনাদের হয়তো জীবনেও সেরকম কোনো অনুভূতির ঘটনা নিশ্চয়ই ঘটে। তো আপনাদের কি রকম লাগছে এই অনুষ্ঠান, দয়া করে আমার কমেন্ট বক্সে লিখে জানান, এবং দেখতে থাকুন ভূত ভুতুরে দ্য ইউনিক আড্ডা। আজকে আমি এখানেই থামছি। ভূত 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 ভূত।